হ্যালো গাইস, আমরা অনেক দূর চলে আসছি। এখন আমরা শুধু সামনের দিকে আগাবো এবং মেইনলি আমরা ব্যাকএন্ড ডেভেলপমেন্টের দিকে ছুটতে থাকবো। সো আজকে ব্যাকএন্ড ডেভেলপমেন্ট যেহেতু স্টার্ট করছি, অনেকে ভাবতে পারে ভাই আপনি আগের ক্লাসে তো গো রুটিন দেখাইছেন, গো রুটিনের ডেপথে তো ঢুকেন নাই আরো। হ্যাঁ, বা গো রুটিন নিয়ে অনেক প্র্যাকটিক্যাল কিছু তো দেখাচ্ছেন না, কিংবা আরো অ্যাডভান্স কিছু আছে, গো চ্যানেল, তারপর মিউটেক্স টিউটেক্স আরো অনেক কিছু, ম্যাপ ট্যাপ অনেক ইন্টারফেস অনেক কিছু আছে। এগুলোতে না গিয়ে আপনি ডিরেক্ট ব্যাকএন্ড ডেভেলপমেন্টে কেন চলে আসছেন? এটার কারণ হচ্ছে আমরা ব্যাকএন্ড ডেভেলপমেন্টে আসছি, এই ব্যাকএন্ড ডেভেলপমেন্ট করতে থাকবো, প্লাস এইটার পারপাস অ্যাপ্লিকেশন হিসেবে ওই অ্যাডভান্সড জিনিসগুলো শিখে ফেলবো। তার মানে এই ব্যাকএন্ড ডেভেলপমেন্টের ভিতরেই অনেক কাজ করা লাগে আমাদের, যেগুলো হচ্ছে ওই অ্যাডভান্স জিনিসগুলোকে ইউজ করা লাগে। এই জন্য হচ্ছে আমি ব্যাকএন্ড ডেভেলপমেন্ট স্টার্ট করে দিছি। এখন ব্যাকএন্ড ডেভেলপমেন্ট অনেকে হচ্ছে ব্যাকএন্ড ডেভেলপমেন্ট মানে অনেক ফ্যাসিনেটেড, বা এটা কিরকম এই সেই, শুধু মনে করে ক্রুড, বা এর বাইরে কিছু আছে নাকি, বা অনেক কোশ্চেন অনেকের মধ্যে আছে। আমরা হচ্ছে ধারাবাহিকভাবে একদম প্রথম, মানে মানব সভ্যতার ইতিহাসে প্রথম থেকে ব্যাকএন্ড ডেভেলপমেন্ট যেভাবে ছিল ওইখান থেকে ধীরে ধীরে হচ্ছে আমরা গ্রো করে আজকে কিভাবে কাজ হচ্ছে ওইরকম একটা সিনারিও দেখবো। তারপর তারপর হচ্ছে আলটিমেটলি ব্যাকএন্ড ডেভেলপার হয়ে যাবে। সো এই ক্লাসটা কমপ্লিট করার আগে তোমরা যারা আমার এই ক্লাস দেখো নাই, প্লিজ এই ক্লাসটা দেখে আসো। এখানে হচ্ছে একটা ক্লাস আছে, ক্লাসটার নাম হচ্ছে ব্যাকএন্ড ভার্সেস ফ্রন্ট এন্ড ভার্সেস ব্যাকএন্ড, এই টাইপের একটা ক্লাস আছে। হেই, ফ্রন্ট এন্ড ভার্সেস ব্যাকএন্ড, হ্যাঁ। আহ এই ফ্রন্ট এন্ড ভার্সেস ব্যাকএন্ড 18 মিনিটের ক্লাস। তোমরা যারা হচ্ছে এই ক্লাসটা করবা, যদি কোনো কিছু ভুলে যাও ফ্রন্ট এন্ড ভার্সেস ব্যাকএন্ডটা দেখে আসো, হ্যাঁ। আমার জন্য তাহলে এই ক্লাসটা বুঝতে তোমার সুবিধা হবে। ওকে, এবার আমরা ক্লাস স্টার্ট করি। So, একদম মানে আমাদের এই ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড, এই যে আমরা কাজ করি, একটা কিছু লিখি, কথার কথা লিখলাম, উইকিপিডিয়া, ধরো উইকিপিডিয়াতে গেলাম, এই যে আমরা কিছু একটা লিখলাম, এই যে আমরা ক্লিক দিতেছি, যে এখানে ক্লিক দিতেছি, এখানে গেল, এরকম আর কি। হ্যাঁ, অনেক যা কিছু আছে, আমরা যে এই ইনফরমেশন দেখতেছি, en.wikipedia.org, এটা যে একটা সাইট, হ্যাঁ। সো একদম স্টার্টিং থেকে তাহলে কিভাবে হচ্ছে এই ব্যাক এন্ড ছিল, ফ্রন্ট এন্ড ছিল, একদম স্টার্টিং এ এটা শুরু হয় হচ্ছে 2000 সালের দিকে। তো আমি একটু লিখি, লিখলে তোমাদের বেশি মনে থাকবে। এটা ছিল, ধরো যে এটারে বলে দ্য স্ট্যাটিক ইরা, এর কালার আমি এটা দিয়ে দিই। সো এই স্ট্যাটিক ইরাটা ধরো স্টার্ট হয় আর্লি 1990 থেকে 1990 সালের দিকে। সো এই স্ট্যাটিক ইরা 1990 সাল থেকে স্টার্ট হয়। আর তখন যেই কাজগুলা হইতো, মানে সফটওয়্যার বা ওয়েবসাইট গুলারে আমরা যেভাবে দেখতাম, সেই ইরাটা স্টার্ট হওয়ার পর ওইটারে মানুষ বলতো ওয়েব 1.0। সো এখানে হইতোটা কি, এই স্ট্যাটিক ইরাতে কি ছিল, ফ্রন্ট এন্ড কি ছিল, ব্যাক এন্ড কি ছিল, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড কমিউনিকেট কিভাবে করতো, বা এই জিনিসটা কি, এটা একদম ইজি। এটা যেটা করতো ওরা, তখন কোনো তখন কোনো ব্যাকএন্ড ফ্যাকএন্ড ছিল না, হ্যাঁ। তখন স্ট্যাটিক এইচটিএমএল পেজ ছিল, সব যা কিছু তুমি দেখো সব এইচটিএমএল, লাইক হচ্ছে ধরো তখন জিনিসটা, ধরো এই যে তোমার কেমনে দেখাই, ধরো W3 Schools গেলাম, এটার ভিতর গিয়ে ধরো আমি এইচটিএমএল, এই কই গেলি, ধরো এইচটিএমএল এ ক্লিক দিলাম, হ্যাঁ। এখন এখন এই কোথায়, ধরো একটা বেসিকে যাই, এখানে ধরো এই যে এখানে আছে ট্রাই টু ইয়োরসেলফ, হ্যাঁ। তো এখানে কি লেখা, ধরো এই যে এই ফাইলটা এইচটিএমএল ফাইল, হ্যাঁ। এখানে লেখা ডক টাইপ এইচটিএমএল, তারপর বডি, H1 মানে হেডার, পি মানে প্যারাগ্রাফ, এগুলো আমি পড়াচ্ছি না, হ্যাঁ। সো এইরকম ফাইল, এরকম হাজার হাজার ফাইল আমরা কি করতাম, লিখে
আগে থেকেই সফটওয়্যার ইঞ্জিনিয়ার যারা ছিল ওই 2000 সাল বা 1990 সাল, 1990 থেকে ধরো ওই সময়ের যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিল তারা এই ফাইলগুলো এরকম ধরো 1000 ফাইল লিখতো। লিখে এক ফাইলে ধরো এখানে লিখলো মাই, ধরো এখানে হচ্ছে ধরো আমার সম্পর্কে লেখা হইলো হাবিবুর রহমান, হ্যাঁ, তারপর ধরো এখানে ভিউ মাই ডিটেলস। সো এখানে একটা লিঙ্ক থাকতো, কথার কথা ধরো লিঙ্ক, তো এখানে একটা লিঙ্ক থাকতো। এই লিঙ্কে ভিউ মাই ডিটেলস যদি থাকতো, এটা কিভাবে ধরো অ্যাঙ্কর ট্যাগ দিই, আমি করলাম, এই হচ্ছে না কেন, ধরো বাটন, হ্যাঁ, ধরো এইখানে আগে আগে প্রি রিটেন ছিল, হ্যাঁ, সব HTML এরকম হাজার হাজার ফাইল ছিল। তো এরকম HTML ফাইল আরো ধরো 100টা, 100টা কে লিখতো? সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিজেই লিখতো তার ফোল্ডারের মধ্যে লিখে, ধরো এখানে হাবিবুর রহমান সম্পর্কে রাখলো, তারপরে এখানে ভিউ মাই ডিটেলস আমার সম্পর্কে যদি জানতে চায় তাহলে ইউজার কি করবে, এখানে ক্লিক দিবে, ক্লিক দিলে আর একটা HTML ফাইল দেখাবে। সেই HTML ফাইল ধরো হচ্ছে এখানে আমার সম্পর্কে অনেক জিনিসপত্র বলা থাকবে। ধরো ধরো এখানে সম্পর্কে লেখা থাকবে আমার সম্পর্কে যে হি ইজ এ ইজ এ ইউটিউবার, হি ওয়ার্কস এজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার। তো এরকম আর কি এই ধরনের কথা লেখা থাকতো। তো এই বাটনে ক্লিক দিলে তখন এরকম দেখা যেত। মানে আর কিছু না, মানে 10টা ফাইল আছে বা 50টা ফাইল আছে, 50টা ফাইলকে একটা ফোল্ডারের মধ্যে রেখে, সেই ফাইলগুলোকে ফোল্ডারের মধ্যে রেখে, ফাইল আছে এরকম, এগুলারে ফোল্ডারের মধ্যে রেখে কি করতো, এই পুরাটারে একটা সার্ভারে নিয়ে রেখে দিত। এই সার্ভারে নিয়ে রেখে দিত। এই সার্ভার মানে কি? সার্ভার মানে হচ্ছে একটা কম্পিউটার, যে কম্পিউটারটা যে কম্পিউটারটা হচ্ছে পাবলিক কম্পিউটার, যে কম্পিউটারকে লোকজন অ্যাক্সেস করতে পারে। হ্যাঁ, প্রত্যেকটা কম্পিউটারে একটা আইপি অ্যাড্রেস থাকে, ধরো আইপি অ্যাড্রেস থাকে। এখন এই যে সার্ভারে আমি রেখে দিছি, এই ফোল্ডারটারে নিয়ে আমি, ফোল্ডারটা লিখছে কে? কম্পিউটার তার নিজের কম্পিউটারে লিখছে। কম্পিউটারের ইঞ্জিনিয়ার হচ্ছে তার নিজের কম্পিউটারে লিখে এটারে ওই সার্ভার মানে ওই কম্পিউটারে, যেই কম্পিউটারকে সারা পৃথিবী সবাই অ্যাক্সেস করতে পারে, সেই কম্পিউটারকে আমরা বলি সার্ভার। তো কম্পিউটার তার নিজের, ধর একটা লোক, দুইটা চোখ আছে, এই সে কি করছে তার কম্পিউটারে সে হচ্ছে লিখছে, কি লিখছে, এই ফাইলগুলো লিখছে, ফাইল আর ফোল্ডার গুলো, HTML ফাইল ফোল্ডার, সেইগুলো করলো কি, যে দূরের একটা কম্পিউটার, সার্ভার একটা মানে যে কম্পিউটারকে সবাই অ্যাক্সেস করতে পারে, পাবলিক কম্পিউটার, এরকম একটা কম্পিউটারে ইন্টারনেটের থ্রুতে নিয়ে রাখছে। এই ফাইল ফোল্ডার গুলারে ধরো এই সার্ভারের ভিতর নিয়ে রাখছে, এই সার্ভারের একটা আইপি অ্যাড্রেস আছে। এখন এই আইপি দিয়ে যখন আমি আমার কম্পিউটার থেকে, এটা তো সফটওয়্যার ইঞ্জিনিয়ার লিখছে 1990 সালে, এখন ধরো 1990 সালে আমি আমার কম্পিউটার থেকে যখন এই আইপি দিয়ে আমি ব্রাউজারে ঢুকে, এই আইপি ধরো এরকম 29.34.55.12, এটা দিয়ে যদি আমি হিট করি তাহলে দেখা যাবে যে এই সার্ভার আইপি হচ্ছে ওইটা। তাহলে দেখা যাবে এই রিকোয়েস্টটা যাবে সার্ভারের কাছে, সার্ভারের কাছে রিকোয়েস্ট গিয়ে এই যে এই ফাইলটা আমার কাছে আসবে। তখন আমি দেখতে পাবো কি, তখন আমি দেখতে পাবো, এরকম ভিউ মাই ডিটেলস। তো যখনই ভিউ মাই ডিটেলসে ক্লিক দেওয়া হবে, আমি আমার কম্পিউটারে আমি দেখতে পাবো। তো যখন আমি আবার ভিউ মাই ডিটেলসে ক্লিক দিব, তখন কি হবে, তখন আবার আরেকটা রিকোয়েস্ট যাবে সার্ভারের কাছে, সার্ভার আবার ওই পরের ভিউ মাই ডিটেলস যে HTML ফাইল ওইটা আবার আমার কাছে দিবে। আমার কাছে দিলে ব্রাউজার করবে কি সেটারে, এই যে হি যে ইউটিউবার হি ওয়ার্কস এজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার এরকম করে দিবে। মানে এই তুমি শুধু দেখতে পারবা, মানে তুমি এটা আর কিছু করতে পারবে না, তুমি কোনো কমেন্ট করতে পারতে না। 1990 সালের দিকে যে ওয়েবসাইট গুলো ছিল, তুমি কমেন্ট করতে পারবা না, তুমি পোস্ট করতে পারবা না। তুমি ফেসবুকে আমরা কমেন্ট করি না, পোস্ট করি না, লাইক দিই না, রিয়েক্ট করি না, এগুলো করা যেত না। শুধু দেখতে পারতা, ক্লিক দিলে ইনফরমেশন শুধু দেখা যেত, মানে জাস্ট ইনফরমেশন দেখা যেত। এইটারে বলা হয়েছে যে স্ট্যাটিক ইরা আর্লি 1990 তে স্টার্ট হয়েছে। ওয়েব 1.0 ছিল এটার নাম।
মানে ওয়েবের যদি ভার্সনাইজ করো যে ওয়েব তাহলে ওয়েব 1.0 ছিল এটা। চলো মুছে দিই। আশা করি বুঝতেছো, মজা আছে। আমি কই যাব তুমি ভাববা এগুলো কি, এগুলো তো আমরা ভাই জানি, জানো, কিন্তু আমি কোন দিকে যাইতে চাচ্ছি, বড় দিকে যাব। হ্যাঁ, আমি ছোট ছোট জিনিস নিয়ে কাজ করতে পছন্দ করি না। সেগুলো আমারও বোরিং লাগতেছে এই কথাগুলো বলতে, বাট তুমি জেনে রাখো, বাই চান্স যদি তোমার কোনো জীবনে কাজে লাগে, বা তুমি যদি না জানো জিনিসটা যেন জানতে পারো। আচ্ছা, 2 নাম্বার। তো ওই ওই স্ট্যাটিক এচটিএমএল পেজ যখন ছিল তখন কোনো ব্যাক এন্ড ইনভলভ ছিল না। ব্যাক এন্ড ওয়াজ নট ইনভলভ। তখন ব্যাক এন্ড নামে কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ছিল না। শেষ। 3 নাম্বার যদি বলি, 3 নাম্বারে কি থাকতে পারে? তো ওই সময় কোনো লজিক ছিল না। হ্যাঁ, মানে জাস্ট এইচটিএমএল ফাইল ছিল, এইচটিএমএল ফাইল ডাউনলোড করে শেষ। আর দরকার নেই, এটা এনাফ। ওকে। তো স্ট্যাটিক এরা পার হয়ে যখন 95 সালের দিকের কথা, 95 ধরো, বা 1990 এর মাঝামাঝি সময় ধরো, হ্যাঁ, 1990 থেকে 2000 দশকের 2000 সালের মাঝামাঝি সময় ওয়েব 2.0 আসে। ওয়েব 2.0 আসে। তো ধরো এটা ওয়েব 2.0। তো তখন কিছু চেঞ্জেস আমরা দেখি। এটা হচ্ছে সার্ভার সার্ভার সাইড রেন্ডারিং বলতে পারো। সার্ভার সাইড রেন্ডারিং স্টার্ট হয় মিড 1990 থেকে, ধরো মিড 1990 থেকে ধরো আর্লি 2000 এই পর্যন্ত সময় ছিল। মানে 1990 এর থেকে শুরু হয়েছে, 1990 এর মাঝামাঝি ধরো 94 95 এরকম। আর 2000 সালের প্রথম দিকে 2000 সালের প্রথম দিকে ওয়েব 2.0 আসে। ওয়েব 2.0 এরপরে এখন পর্যন্ত ওয়েব 2.0 অনেক চলতেছে। ওয়েব 3 এটা আমি পরে হয়তো বলবো, এটা এখানে ওয়েব 2.0 টা উঠাই দিই। এখন যা হবে সবই ওয়েব 2.0। তো তখন কি আসে? এই যে সার্ভার সাইড রেন্ডারিং, এটা ওয়েব 2.0 এখানে লিখে দিই। ওয়েব 2.0। এই ওয়েব 2. তো সার্ভার সাইড মানে 1990 এর মাঝামাঝি থেকে 2000 এর দিকে সার্ভার সাইড রেন্ডারিং আসে, বা সিজিআই অনেকে বলে। সিজিআই মানে কমন গেটওয়ে ইন্টারফেস। ওগুলো বাদ, ওগুলো নিয়ে আমি কথা বলে লাভ নেই। ওই সময় কি চেঞ্জেসটা আসে? আগে ছিল স্ট্যাটিক, তারপর হঠাৎ করে আমি বলতেছি 1990 আর 2000 এর মাঝামাঝি হচ্ছে সার্ভার সাইড রেন্ডারিং আসে। চেঞ্জেসটা কি আসে? এই আগের ভার্সনের সাথে পরের ভার্সনের চেঞ্জেস কি? পরের ভার্সনের চেঞ্জেস হচ্ছে ফ্রন্ট এন্ডে এইচটিএমএল সিএসএস ডাইনামিক্যালি জেনারেট করা যেত। এইচটিএমএল প্লাস সিএসএস ডাইনামিক্যালি, ধরো সিএসএস এগুলো ব্যাকএন্ড থেকে সেন্ড করা যেত, সেন্ড ফ্রম ব্যাকএন্ড। আর ডাইনামিক্যালি জেনারেটেড এইচটিএমএল, মানে আমি এইচটিএমএল ডাইনামিক্যালি জেনারেট করতে পারবো। মানে বিষয়টা বুঝো, এইচটিএমএল আমি ডাইনামিক্যালি জেনারেট করতে পারবো কিরকম? এখন ধরো আমার আমার ধরো কথার কথা, ধরো একজন ইউজার হচ্ছে হাবিব। হাবিবের একটা ওই এই যে এই পেজটা এটাই, পেজটা এটাই কথার কথা। তো এখানে জাস্ট ধরো আছে, ধরো পার্সেন্ট নেম পার্সেন্ট, আর এখানে হচ্ছে ধরো ডিসক্রিপশন, তাই না? পার্সেন্ট ডিসক্রিপশন পার্সেন্ট, কথার কথা এরকম আর কি। তো আমি আমি ধরো হাবিবুর রহমানের ইনফরমেশন চাইলাম। আমি আমার ঘরের কম্পিউটারে বসে আমি সার্ভারের আইপি দিয়ে এখানে হিট করলাম, হিট করলে আমার কাছে একটা ওয়েবসাইট আসলো। ওয়েবসাইট আসার পর আমি হাবিবুর রহমানের ইনফরমেশনটা চাইলাম। চাইলে আমি হাবিবুর রহমানের ধরো একটা ইউনিক আইডি আছে 100, এই 100 দিয়ে রিকোয়েস্ট মারলাম। রিকোয়েস্ট মারলে সার্ভারের কাছে গেল। সার্ভার কি করবে? এই 100 আইডির যে নাম আর যে ডিসক্রিপশন, এটা হচ্ছে ধরো ডেটাবেস থেকে নিয়ে এসে সেই নামটা এখানে বসায় দিবে। এই নেম নেম ধরো বসায় দিল হাবিবুর, এবং ডিসক্রিপশন ধরো বসায় দিল সে যে ইউটিউবার, ইউএক্স সফটওয়্যার ইঞ্জিনিয়ার। এই এইগুলো বসায় দিয়ে এই যে নতুন ডাইনামিক্যালি পেজটা জেনারেট করলো,
HTML বডি তো আগে থেকে ছিল, এগুলো আমি প্রি রিটেন করে রাখছি এরকম। শুধু এইটুকু অংশ সে ডাইনামিক্যালি জেনারেট করে পুরাটা পুরাটা এই নেমের জায়গায় নেম বসায় দিল হাবিবুর রহমান, আর হচ্ছে এখানে ধরো এই জিনিসপত্র বসায় দিল ডেটাবেস থেকে এনে এনে তারপরে পুরাটা একটা ডাইনামিক্যালি জেনারেট করলো HTML পেজ, জেনারেট করে পরে পুরাটা আমার কম্পিউটারে পাঠিয়ে দিল। তখন আমি দেখতে পেলাম হি ইজ ইউটিউবার, হি ওয়ার্কস এজ ইঞ্জিনিয়ার। কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ার কোড কি লিখছিল? সফটওয়্যার ইঞ্জিনিয়ার কোড লিখছিল এরকম। তার মানে একটু চেঞ্জেস আসছে। আগে সফটওয়্যার ইঞ্জিনিয়াররা সব প্রি রাইট করে রাখতো HTML ফাইল, পরবর্তীতে আর প্রি রাইট করা লাগে নাই। সে করতো কি এরকম করে লিখছে আর কিছু লজিক দিয়ে দিছে যে হাবিব মানে হাবিবুর রহমানের আইডি হচ্ছে 100, 100 দিয়ে যদি রিকোয়েস্ট করে তাহলে ডাটাবেস থেকে 100-র জন্য নেম আর ডিসক্রিপশন এনে বসায় দিব। যদি এখন 102 এর জন্য রিকোয়েস্ট করে, 102 ধরো তুমি তোমার নাম দিয়ে রিকোয়েস্ট করলো, তাহলে তোমার আইডি হচ্ছে 102। 102 এর জন্য যদি রিকোয়েস্ট করে তাহলে ডাটাবেস থেকে 102 এর নাম আর ডিসক্রিপশন আনলো, ধরো আনলো টুটুল, টুটুল আনলো, টুটুল এখানে বসাবে। এটা কে বসাবে? সার্ভার বসাবে, ব্যাকএন্ড বসাবে। আগে তো ফ্রন্ট এন্ড ছিল না এই স্ট্যাটিক ইরাতে। পরে 2000 সালের দিকে বা 95 এর মাঝামাঝি থেকে 2000 সালের দিকে ব্যাকএন্ড আসা শুরু হয়েছে। সো ধরো ডিসক্রিপশন হি ইজ এ স্টুডেন্ট। সো এটা ডেটাবেজে জমা ছিল, ডেটাবেজে জমা করে রাখা ডেটাকে এই আইডি দিয়ে ধরে এনে এখানে বসাই দিল। তার মানে এইটুকু অংশ শুধু ডাইনামিক্যালি জেনারেট হয়েছে, বাকি সব ঠিক ছিল। সো প্রি রিটেন ছিল, ওইগুলারে ডাইনামিক্যালি পার্শিয়াল যেগুলো দরকার সেগুলোরে জেনারেট করে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। আমার কম্পিউটারে ব্রাউজার কি করবে, এটা রান করে এই যে এটা এরকম দেখাবে টুটুল হি ইজ এ স্টুডেন্ট। সো HTML আর CSS ব্যাকএন্ড থেকে আসা শুরু হয়েছে। তখন ব্যাকএন্ড স্টার্ট হয়েছে, যে ব্যাকএন্ড বলে কিছু আছে, ডাইনামিক্যালি HTML জেনারেট করা যেত তখন। তো তখন কি কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিত তোমরা যদি বলি, ধরো খুব ফেমাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ PHP ছিল। তখন হচ্ছে ধরো PHP ছিল খুব ফেমাস, আর না বলি, আর আমি নিজেও জানি না আসলে আর কি ছিল তখন। তো ফ্রন্ট এন্ড তখন বলতো যে, বলতে পারতো ফ্রন্ট এন্ড যে আমার ওই পেজটা দাও, হাবিবুরের পেজটা দাও, তখন হাবিবুরের পেজ আসতো। আর যদি বলতো যে আমারে অমুকের পেজ দাও, তাহলে অমুকের পেজ। এইটাই সার্ভার সাইড রেন্ডারিং। এটা 1990 থেকে মাঝামাঝি থেকে 2000। ওই সময় তো ফেসবুকও মোটামুটি কত 96 ভার্সন জানি না, ফেসবুক 2004-এ আসো, সরি তখনও আসেনি। ওকে, তো এরপরে যেটা আসে, এরপরে আসে ধরো 2000 সালের দিকে অ্যাজাক্স খুবই ফেমাস হয় 2004-5-এর দিকে। দা অ্যাজাক্স রিভলিউশন, রিভলিউশন হয়ে যায়। যে কুইরি যে পরিমাণে চলছে তখন, আমি নিজেও জঙ্কার মাহবুব ভাইয়ের হচ্ছে একটা ওই ইউনিভার্সিটিতে থাকাকালীন একটা একটা ছোট একটা ভিডিও নাকি কোর্স করছিলাম, ওইটা দিয়ে এই যে কুইরি দিয়ে হচ্ছে ভাই একটা গেম বানায়। কিসের গেম ওইটা মনে পড়তেছে না, এই যে এরকম থাকে, এরকম এরকম থাকে, তারপরে এখানে গোল্লা মোল্লা দেওয়া যায়, এই টাইপের হচ্ছে গেম ভাই একটা বানাইছিল। পরে আমি ওই কোর্সটা করে গেম বানাইছিলাম যে কুইরি দিয়ে। তখন তো আর রিয়েক্ট ফিয়েক্ট অত কিছু আমি জানি না ছিল নাকি না ছিল, মনে নাই আসলে, অনেক আগের কথা। ওকে, তো অ্যাজাক্স খুব ফেমাস হয়ে গেছিল, অ্যাজাক্স অনেক বছর চলছে, মানুষ এমন পরিমাণে অ্যাজাক্স যে কুইরি ইউজ করছে বলার বাইরে। ওকে, তো এইটা কখন স্টার্ট হয়? এটা প্রায় 2000-এর 2005 থেকে 2010-এর মধ্যে এটা শেষ হয়ে যায় আসলে। বেশি দিন এরকম চলা নেই, মানে যখন চলছে তখন খুব খুব সুন্দর মতো চলছে। তারপর যখন শেষ হয়ে গেছে সব একেবারে হারায় গেছে চিরতরে। কত মানুষ যে কুইরি শিখছে, তারপর যে কুইরি এখন চাকরি আছে কিনা আমি আমি জানি না, চাকরি নাই মনে হয়। তো অ্যাজাক্স রিভলিউশনে হয়েছিল কি সেটা একটু বলি। তখন পার্শিয়াল যতটুক ডেটা লাগবে শুধু ততটুক আমি নিয়ে আসতে পারবো, মানে অ্যাসিনক্রোনাস জিনিসপত্র আসা শুরু হয়েছে। ধরো তখন এপিআই আসা শুরু হয়েছে, ধরো এপিআই ইন্ট্রোডাকশন, আমরা এপিআই নিয়েই কাজ করবো, তাই এপিআই ইন্ট্রোডাকশন তখন হয়েছে। ওই এপিআই ইন্ট্রোডাক্ট মানে পৃথিবীতে এপিআই এর ধারণা আসছে, এপিআই এন্ড পয়েন্ট আসা শুরু হয়েছে, এপিআই এন্ড পয়েন্ট আসা শুরু হয়েছে। তখন কি করতো ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়াররা, ধরো পুরা পেজ রিলোড না দিয়ে একটা এপিআই এন্ড পয়েন্ট আছে, ওই এপিআই এন্ড পয়েন্ট দিয়ে শুধু একটা ডাটা লাগবে, ওই ডাটাটা নিয়ে এসে দেখায় দিত। ওইরকম আহামরি কিছু না। তখনই পুরা পেজ রিলোড মানে
তখনই এপিআই মেইনলি হচ্ছে খুবই ভালোভাবে আসা শুরু হয়েছে। মানে এপিআই কেউ একজন পিএইচপি দিয়ে এপিআই বানাইছে, আমি পুরা পেজ দিয়ে কল না দিয়ে, ধরো কথার কথা, এখানে আসো দেখাই। ধরো আগে কি ছিল, আমি যাই সার্ভার কাছে রিকোয়েস্ট করছি টুটুলের জন্য, রিকোয়েস্ট করছি, টুটুলের আইডি দিয়ে ডাটাবেজে গেছে, ডাটাবেজে গিয়ে ইনফরমেশন নিয়ে সে আমার ডিসক্রিপশন বসায় দিছে। তারপরে এই পেজটা পুরাটা বানাইছে, সার্ভার করলো কি, তো পুরাটা ফ্রন্ট এন্ড মানে ব্রাউজারের কাছে পাঠাবে এই ফাইলটা, ব্রাউজারের কাছে পাঠিয়ে দিয়ে দিলে তখন আমরা এই ব্রাউজার রান করে তোমাদের দেখাবে এটা। তার মানে কি, ব্রাউজার রিকোয়েস্ট করে সার্ভারের কাছে, সার্ভার পুরা ফাইলটারে বানায়, পুরাটারে আমার কাছে পাঠায়, মানে পুরা ফাইলটা পাঠাইতো। এটা ছিল হচ্ছে সার্ভার সাইড রেন্ডারিং এর সময়, মিড 1990 থেকে 2000। তো যখন অ্যাজাক্স আসছে, অ্যাজাক্স এসে বলতেছে পুরা পেজ আর পাঠানো লাগবে না, ধরো ডিসক্রিপশন, শুধু তুমি ডিসক্রিপশনটাই পাঠাও ভাই। ধরো এখানে একটা বাটন আছে, ভিউ ডিসক্রিপশন। তো এখানে বাটন আছে, অ্যাজাক্স এসে বলতেছে এখন, আগে কি হইতো, ভিউ ডিসক্রিপশনে ক্লিক দিলে এটা সার্ভারের কাছে যাইতো, সার্ভার করতো কি ভিউ ডিসক্রিপশনের জায়গায় হচ্ছে ওই টুটুলের জন্য যে ইনফরমেশনটা আছে ডেটাবেজে সেভ করা, সেটা নিয়ে এসে এখানে বসাইতো, বসায় পুরো ইনফরমেশনটা দিয়ে একটা ফাইল বানাইতো, এই ফাইলটা পুরোটা আমার কাছে পাঠাইতো ব্রাউজারের কাছে, ব্রাউজার তখন রান করে দেখাইতো এখানে। তো এই অ্যাজাক্স আসার পর হয়েছে কি, বলছে একটা রিকোয়েস্টের জন্য পুরো পেজ ডাউনলোড করা লাগবে আবার, তখন তো এমবিরও দাম ছিল, বুঝো না? তো এক কাজ করি, অ্যাজাক্স নিয়ে এসে, অ্যাজাক্স এর ভাষায় বিষয়টা এরকম যে ভিউ ডিসক্রিপশনে ক্লিক দিলে একটা এপিআই এন্ড পয়েন্ট থাকবে, একটা এন্ড পয়েন্ট থাকবে, ধরো এন্ড পয়েন্টে অ্যাজাক্স হচ্ছে ডাইনামিক্যালি রিকোয়েস্ট করবে, রিকোয়েস্ট করে সেটা জাভাস্ক্রিপ্টের হেল্প নিয়ে এখানে দেখায় দিবে, এবং কোনো পেজ, পুরো পেজ আর আমার কাছে পাঠাইলো না, পুরো পেজ না পাঠায় শুধু ডিসক্রিপশনটা আমার কাছে ব্যাকএন্ড থেকে আসলো, শুধু ডিসক্রিপশনটা আমার কাছে আসলো। তখন আমি দেখতে পেলাম কোনো পেজ রিলোড হয় নাই, আমি ভিউ ডিসক্রিপশন দেওয়ার সাথে সাথে হি ইজ এ স্টুডেন্ট এই টাইপের একটা ইনফরমেশন চলে আসছে। তো এই যে অ্যাজাক্স রিভলিউশন হওয়াতে এপিআই এন্ডপয়েন্টের কনসেপ্ট ভালো মতো আসছে। এরপর থেকে মেইনলি ব্যাকএন্ড ডেভেলপমেন্ট খুব ফেমাস হওয়া স্টার্ট করে। সো ধরো এটার পর থেকেই ধরো ব্যাকএন্ড ডেভেলপমেন্ট বলে যে কিছু আছে, আলাদা করে যে একদম, আগে ব্যাকএন্ড আর ফ্রন্ট এন্ড একই রকম একটাই ছিল, এখন এরপর থেকে ব্যাকএন্ড ডেভেলপমেন্টের যাত্রা স্টার্ট হয় বলা যায়। স্টার্টস দা স্টার্টস দা ব্যাকএন্ড ডেভেলপমেন্ট। সো এরপর ব্যাকএন্ড ডেভেলপমেন্ট টিম যারা, ওইটা আলাদা হয়ে যায়, ফ্রন্ট এন্ড আলাদা হওয়া শুরু করে। সো প্যারাডাইম শিফট হয় ওই মুভমেন্টে, হ্যাঁ। তো এরপর আসে রেস্ট, মেইনলি আমরা কথা বলবো, এটা এই ক্লাসের মেইন পারপাস হচ্ছে রেস্ট নিয়ে কথা বলা। রেস্টফুল এপিআইস এন্ড জেসন, এটা ধরো 2010 এর দিকে ফেমাস হয়। সো এই যে আমি যা যা নিয়ে কথা বলছি এগুলো সব ওয়েব 2.2, এই রেস্টফুল এপিআই এন্ড জেসন এগুলো ওয়েব 2.2। ওয়েব 3.2 কি, ওয়েব 3.2 হচ্ছে ধরো ক্রিপ্টোকারেন্সি নিয়ে কথা বলা, হ্যাঁ। তারপর ধরো কি বলে, তারপর ধরো মানে এগুলো অনেক কাহিনী আছে, ডিসেন্ট্রালাইজেশন, ব্লক চেন, কোনো সেন্ট্রাল অথরিটি থাকবে না, স্মার্ট কন্ট্রাক্ট থাকবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থাকবে, মেশিন লার্নিং থাকবে। যখন তুমি ফেসবুক চালাও তোমার মেশিন লার্নিং করে কি করা হয়, এমন ভিডিও দেখানো হয় যেটা তুমি, মানে তোমার কাছে সাজেস্ট করা হয় যেগুলো তুমি, যেই টাইপের ভিডিও তোমার পছন্দ। তো এগুলো ওয়েব 3.2 তে চলে গেছে, হ্যাঁ। তো আমরা ওয়েব 2.0 নিয়ে কথা বলবো, কারণ আমাদের মেইনলি ব্যাকএন্ড ডেভেলপমেন্ট স্টার্ট হবে এই রেস্টফুল এপিআই আর জেসন থেকে। সো এখন, আগে কি হয়েছে না হয়েছে ভুলে যাও, এখন আমরা চলে যাব রেস্টফুল এপিআইস আর যে রেস্ট এপিআই তে চলে যাব, এইটাই মেইনলি আমাদের ব্যাকএন্ড ডেভেলপমেন্টের যাত্রা শুরু। তো রেস্ট এপিআই, রেস্ট কি, রেস্ট এপিআই কি, সো এখন সব ভুলে যাও, এখন শুধু আমরা থাকবো রেস্টফুল এপিআই তে, শুধু রেস্টফুল সার্ভিস, এপিআই জিনিস কি, এগুলা নিয়ে কথা বলবো। ওকে, তো সব শেষ, আমরা পৃথিবীর সবকিছু ভুলে গেছি। ওকে, এখন কথা হচ্ছে রেস্ট কি।
রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার। এই রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার থেকে এখান থেকে আর ই, আর এখান থেকে এস, এখান থেকে টি, এই 2 অক্ষর 3 অক্ষর 4 অক্ষর, 4 অক্ষর নিয়ে আসে, নাম হয়েছে রেস্ট। এখন কথা হচ্ছে ভাই, রেস্টের মানে হচ্ছে রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার। তো রিপ্রেজেন্টেশনাল কি, স্টেট কি, ট্রান্সফার কি? তো এই সব কিছু বোঝার জন্য বুঝতে হবে রিসোর্স কি। তো চলো আগে তাহলে রিসোর্স বুঝে নিই। দেখো আজকের ক্লাস এইটা ছিল না যে আমি তোমার ওয়েব 1.2 স্ট্যাটিক এরা সার্ভার সাইড রেন্ডারিং এ দেখাবো না। আজকের ক্লাস, মেইন ক্লাস হচ্ছে এই রেস্ট। সো এগুলা কেন দেখে আসছি, যেন তুমি একটু ধারণা পাও যে আসলে কি হইতো, কেমন হইতো। যতটুকু দেওয়ার চেষ্টা করছি ওটুকু ইনফরমেশন নিয়ে তুমি নিজে নিজে ঘাটাঘাটি করো, ঘাটাঘাটি করে জিনিসগুলো বুঝো। আগে কিরকম ভাবে মানুষ ওয়েবসাইট চালাইতো, তারপর ধীরে ধীরে যাত্রাটা কিভাবে গ্রো করছে, এখন এক্স্যাক্টলি কি হয়, এগুলো নিয়ে যেন তুমি একটা ধারণা পাও। এবং যখন তুমি তোমার হিস্ট্রি জানবা, তখন তুমি অনেক, যখন তোমার রুট অনেক গভীরে থাকবে তখন তুমি অনেক উপরে উঠতে পারবা। যদি তোমার রুট না থাকে, যদি একটা বিল্ডিং বানানো হয়, কোনো মাটির নিচে, মাটির ভিতরে যদি ফাউন্ডেশন না করে আসে, তাহলে তোমার বিল্ডিং ভেঙে যাবে। তো যে বিল্ডিং এর মাটির নিচে ভিতরে ফাউন্ডেশন যত গভীর, যত স্ট্রং, তারা তত উপরে উঠতে পারে। যেমন আমাদের দেশের মানুষজন হিস্ট্রি যদি পছন্দ না করে, তাহলে আমরা জাতিগত ভাবে হচ্ছে উপরে উঠতে পারবো না। এই জন্য হচ্ছে আমি আমাদের কম্পিউটার সায়েন্সের যে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডের কমিউনিকেশনটা, এটার হিস্ট্রিটা শর্টকাটে বলার চেষ্টা করছি। তো তোমরা এগুলো নিয়ে আরো ডিটেলে ঢুকো, এবং হচ্ছে এগুলো নিয়ে ঘাটাঘাটি করো, চ্যাট জিপিটিতে ঘাটাঘাটি করো, বা জেমিনি, বা ওয়েবসাইট ব্লগ, বা যেখানে পারো সেখান থেকে ঘাটাঘাটি করে আমি যা যা বলছি সেই কনসেপ্ট গুলো মিলায় মিলায় দেখো তুমি ফিল করো কিভাবে, তুমি ফিল করতেছো কি, পারতেছো কিনা সেটা। তো আজকের মেইন ক্লাস হচ্ছে রেস্টফুল, রেস্ট এইসব নিয়ে কথা বলবো। রেস্টের ফুল মানে হচ্ছে রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার, 4 অক্ষর নিয়ে আসছে রেস্ট। এখন কথা হচ্ছে ভাই, রিপ্রেজেন্টেশনাল কি, স্টেট কি, ট্রান্সফার কি? এই সব কিছু বোঝার আগে বুঝতে হবে রিসোর্স কি, এক্স্যাক্টলি কি। এই রিসোর্স জিনিসটা কি? রিসোর্স হচ্ছে একটা এন্টিটি। এখন ধরো রিসোর্সটা কি, আমি যদি বললাম রিসোর্স হচ্ছে একটা এন্টিটি। ঝামেলা হচ্ছে একটা এন্টিটি। এখন কথা হচ্ছে ভাই, এন্টিটি কি? এন্টিটি বলতে পারো, এন্টিটি, এন্টিটি জিনিসটা কি? রিসোর্স মানে হচ্ছে, যদি আমি বলি এন্টিটি, তাহলে এন্টিটি জিনিসটা কি? ধরো আমরা বলি না যে সৃষ্টিকর্তা, সৃষ্টিকর্তারে একটা এন্টিটি হিসেবে বলা যায় যে সৃষ্টিকর্তা একজন এন্টিটি। আরো সহজ একটা এক্সাম্পল দেওয়া লাগবে। তুমি ভাববা যে ভাই ভাষা নিয়ে এত কাহিনী কি আছে, ভাষা নিয়ে অনেক কাহিনী আছে, বুঝার কিছু অনেক জিনিস আছে। সো তুমি রিসোর্সের আরেকটা নাম দিতে পারো, সেই নামটা হচ্ছে একটা কনসেপ্ট। ধরো আমি তোমার বললাম একটা হাতি। আমি যখন তোমার বললাম হাতি, তখন তুমি, তোমার চোখের সামনে একটা হাতি ভেসে আসছে। হ্যাঁ, তোমার চোখের সামনে একটা হাতি ভেসে আসছে। আমি যদি বলি একটা আকাশ, তোমার চোখের মধ্যে, তোমার ব্রেন তোমার একটা আকাশ দেখাচ্ছে। আমি তোমার একটা ধারণা দিলাম, কনসেপ্ট দিলাম, তুমি ঠিকই বুঝতেছো ওই জিনিসটা কি। আমি তোমার বললাম বই, তোমার চোখের সামনে একটা বই ভেসে উঠছে, তুমি ঠিকই বুঝতেছো বই জিনিসটা কি। মানে রিসোর্স হচ্ছে একটা কনসেপ্ট, একটা এন্টিটি, একটা ধারণা। হ্যাঁ, এটার এক্সাক্ট মানে কোয়ান্টিফিকেশন না। ধরো আমি বলি নাই যে বইয়ের পেজ কয়টা, আমি বলি নাই বইটা কতটুকু মোটা, বইয়ের কালারটা কি, বইয়ের রাইটারের নাম কি, বইটা কি কি পেজে কি কি লেখা, এগুলো আমি বলি নাই। তার মানে যখন আমরা কোনো কিছুরে মানে একদম ডিটেলিং না করি, যেটা শুধু একটা ধারণা রাখে, সেটা, সেই ধরনের জিনিসপত্র বা এন্টিটি গুলা হচ্ছে রিসোর্স। তো তারপরে যদি আমি এটার একটা একদম ইংলিশে একটা সংজ্ঞা দিই, তাহলে সংজ্ঞাটা এরকম হবে: রিসোর্স ইজ এনি পিস অফ ইনফরমেশন or concept that can be named, identified and manipulated
ওভার দ্য ওয়েব। জিনিসটা কি? তুমি রিসোর্সের একটা ইনফরমেশন মনে করতে পারো। রিসোর্স মানে হচ্ছে একটা ইনফরমেশন বা একটা কনসেপ্ট, যেটা তুমি নাম দিতে পারো, আইডেন্টিফাই করতে পারো বা ম্যানিপুলেট করতে পারো, হ্যাঁ, ওয়েবের থ্রুতে। সো এটা অনেক কমপ্লেক্স একটা সংজ্ঞা, এই সংজ্ঞায় আমরা ধার ধারি না, ধর এই সংজ্ঞা বাদ। রিসোর্স কি? রিসোর্স হচ্ছে একটা কনসেপ্ট বা তোমার সিস্টেমে, তুমি যখন একটা সিস্টেম, ধরো ফেসবুক একটা সিস্টেম, ফেসবুকে কি কি থাকে, চলো আমরা একটা ফেসবুক সিস্টেম বানাই। সবচেয়ে এক্সাম্পল দিলে রিসোর্স তুমি ভালো মতো বুঝবা। ধরো একটা ফেসবুক আছে, ফেসবুক যারা বানাইছে সেই ফেসবুক সিস্টেমটা কি কি রিসোর্স আছে আমরা কল্পনা করার ট্রাই করি। এই ফেসবুকে কি কি আছে? ফেসবুকে ইউজার আছে, ইউজার্স, তাই না? ইউজাররা তো ফেসবুক চালায়, তার মানে ইউজার্স হচ্ছে একটা রিসোর্স। ফেসবুকে আর কি আছে? ফেসবুকে আছে ধরো পোস্ট, আমরা সবাই মিলে ফেসবুকে পোস্ট দেই, পোস্ট, তাহলে পোস্ট হচ্ছে একটা রিসোর্স। আর কি আছে? ধরো কমেন্টস, কমেন্টস, রিয়াকশনস, পেজেস, তারপর গ্রুপস, মেসেজেস, ফেসবুকে যা যা আছে, এই যে যেগুলো বললাম, এগুলো কি? এগুলো হচ্ছে রিসোর্স। এই যে তুমি লাইক দাও, রিয়াকশনস, এই রিয়াকশনসও একটা রিসোর্স। সব রিসোর্স, সব ইউজার একটা রিসোর্স, সব পোস্ট একটা রিসোর্স, সব কমেন্টস একটা রিসোর্স, একটা সিঙ্গেল কমেন্ট একটা রিসোর্স, একটা সিঙ্গেল ইউজার একটা রিসোর্স, একটা সিঙ্গেল পোস্ট একটা রিসোর্স। তো রিসোর্সে আমি মানে ইউজারকে আমি, ও সরি, রিসোর্সকে আমি কোয়ান্টিফাই করতেছি না, আমি সংখ্যা দিয়ে বুঝাইতেছি না, যে সবাই মিলে একটা ধারণা, ইউজার একটা ধারণা। ইউজার যখন বলতেছি ইউজার, তুমি কি, আমি কি বলছি এক্স্যাক্টলি, আমি বলে দিছি যে এইটা অমুক ইউজার, ওর ওর নাম এটা, ওর এইটা ওটা, মানে কোনো রিসোর্স কোনো ভ্যালু না। রিসোর্স একটা এন্টিটি, একটা কনসেপ্ট। একটা সিস্টেমে যা যা জিনিসপত্র থাকবে সবাই রিসোর্স। এই সিস্টেম, ফেসবুক সিস্টেমে কি কি আছে? ফেসবুক সিস্টেমে, ফেসবুক সিস্টেমে ইউজার্স আছে, পোস্ট আছে, কমেন্টস আছে, আর কি কি আছে? পেজেস আছে, এগুলো সব রিসোর্স। তাহলে এইগুলো রিসোর্স। গ্রুপস আছে, মেসেজেস আছে, যা যা আছে সবাই হচ্ছে রিসোর্স। আশা করি তুমি রিসোর্স কি সেটা বুঝছো। এখন, এখন আমরা বুঝবো স্টেট কি। স্টেট হচ্ছে কারেন্ট কন্ডিশন অথবা সিচুয়েশন, হ্যাঁ, রিসোর্সের কারেন্ট কন্ডিশন অথবা সিচুয়েশন। যেমন ধরো কথার কথা, একটা একটা পোস্ট চিন্তা করো, একটা পোস্ট, আমার কাছে কোটি কোটি পোস্ট আছে, সেই পোস্টের মধ্যে একটা পোস্ট ধরো আমি নিলাম। সে পোস্টে কি কি থাকতে পারে চলো চিন্তা করি। সে পোস্টে ধরো, সে পোস্টের আইডিটা আছে ধরো 42। তারপর সে পোস্টের একটা টাইটেল আছে, টাইটেল ধরো ইনটু দ্য ব্যাকএন্ড ডেভেলপমেন্ট। তারপর ধরো অথর, অথর ধরো আমি হাবিব। তারপর স্ট্যাটাস, স্ট্যাটাস ধরো পাবলিশড, আমি পাবলিশ করছি নাকি করিনি, ধরো করছি। তো একটা পোস্ট আছে, যে পোস্টের আইডি 42, টাইটেল এটা, অথর, অথরকে আমি, আর স্ট্যাটাস হচ্ছে পোস্ট আমি পাবলিশ করে দিছি। তো ফেসবুক সিস্টেমে অনেক রিসোর্স আছে। সেই রিসোর্সের মধ্যে ধরো আমি একটা রিসোর্স ডিফাইন করলাম যে এই রিসোর্সটা, এই রিসোর্সের কারেন্ট কন্ডিশন অথবা সিচুয়েশনটা কি, সেটা হচ্ছে স্টেট। কারেন্ট কন্ডিশন অথবা সিচুয়েশন, তাহলে স্টেট কি? স্টেট হচ্ছে কারেন্ট কন্ডিশন অথবা সিচুয়েশন। স্টেট is, the state refers to the current condition or situation of a resource at a given moment. স্টেট জিনিসটা কি? স্টেট হচ্ছে রিসোর্সের কারেন্ট সিচুয়েশন হচ্ছে স্টেট। তো আমার কাছে পোস্ট আছে, ইউজার্স আছে, কমেন্টস আছে, পেজেস আছে, ভ্যারিয়াস রিসোর্স আছে। সেই রিসোর্সের, যে কোনো একটা রিসোর্সের কারেন্ট যে সিচুয়েশনটা, কারেন্ট যে কন্ডিশনটা, এই মুহূর্তে কারেন্ট যে কন্ডিশনটা, সেটা হচ্ছে স্টেট।
তো ধরো আমার একটা পোস্ট করলাম, এইমাত্র আমি পোস্টটা করলাম, তো এই মুহূর্তে পোস্টের কি কি জিনিস ইনফরমেশন আছে, এই ইনফরমেশন গুলো পোস্টের আছে। তাহলে এই ইনফরমেশন গুলো হচ্ছে স্টেট। আশা করি আমি বুঝাইতে পারছি। তাহলে এই রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফারের মধ্যে স্টেট কি বুঝে গেছো? স্টেট বুঝতে গেলে কি লাগে? রিসোর্স লাগে। রিসোর্স বুঝতে হয়। তো তুমি তো রিসোর্স বুঝছো, এই রিসোর্সের কারেন্ট যে কন্ডিশন সেটা হচ্ছে স্টেট। এখন কথা হচ্ছে ভাই রিপ্রেজেন্টেশনাল জিনিসটা কি? রিপ্রেজেন্টেশনাল, প্রেজেন্টেশনাল মানে কি? প্রেজেন্টেশনাল মানে মানে যেটারে প্রেজেন্ট করা যায়, তাই না? প্রেজেন্টেশনাল এর বাংলা শব্দ হচ্ছে যেই জিনিসটারে প্রেজেন্ট করা যায়। সো ধরো আমার কাছে একটা পোস্ট আছে, এই পোস্টারে আমি প্রেজেন্ট করছি কিভাবে? আইডি 42 ইনটু দ্য ব্যাকএন্ড ডেভেলপমেন্ট অথর স্ট্যাটাস, আমি ধরো ইনফরমেশন আছে আমার এইগুলা, তো ইনফরমেশন গুলা আমি প্রেজেন্ট করছি তোমাদের সামনে। তার মানে এই ইনফরমেশনটারে প্রেজেন্ট করা যায়, তার মানে প্রেজেন্টেশনাল, তাই তো? মানে এটারে প্রেজেন্ট করা যায়। তাহলে কথা হচ্ছে রিপ্রেজেন্টেশনাল কেন আসলো? রিপ্রেজেন্টেশনাল আসছে এটারে নতুন কোন, রি মানে কি নতুন। ধরো স্ট্রাকচার, স্ট্রাকচার মানে কি? যেটা তুমি গঠন করা, স্ট্রাকচারের বাংলা শব্দ হচ্ছে গঠন করা। রিস্ট্রাকচার মানে কি? নতুন করে গঠন করা, তাই না? তার মানে আর ই যখন যুক্ত হয় তখন এটা নতুন করে, নতুন। তো আমার কাছে প্রেজেন্টেশনাল আছে, মানে এই যে আমি অলরেডি প্রেজেন্ট করছি তোমাদের কাছে, সো এটা প্রেজেন্টেশনাল। তো রিপ্রেজেন্টেশনাল মানে নতুন কোনো ওয়েতে রিপ্রেজেন্ট করা, নতুন কোনো ফরম্যাটে রিপ্রেজেন্ট করা। তার মানে আমার কাছে তো স্টেট আছে, আমি কি কি পোস্ট লিখছি, কি কি কন্টেন্ট আমার কাছে আছে, সেই কন্টেন্টকে আমি অলরেডি একটা ওয়েতে প্রেজেন্ট করে রাখছি। কিন্তু সেটারে আমি যদি রিপ্রেজেন্ট করতে চাই, নতুন করে প্রেজেন্ট করতে চাই, নতুন কোনো ফরম্যাটে প্রেজেন্ট করি, তখন সেটা হয়ে যায় রিপ্রেজেন্টেশনাল স্টেট। তার মানে আমার অলরেডি একটা স্টেটকে, অলরেডি একটা স্টেট, স্টেট মানে রিসোর্সের কারেন্ট কন্ডিশন। তাহলে আমার রিসোর্স হচ্ছে এইটা, এইটারকে, এটার কারেন্ট কন্ডিশন আছে এটা, এটা হচ্ছে স্টেট। এই স্টেটকে, সরি হ্যাঁ, এটা আমার রিসোর্স, রিসোর্সের যে কি বলে, আরে রিসোর্সের যে কারেন্ট কন্ডিশন সেটা আমার স্টেট। তার মানে এটা ধরো আমার স্টেট, এটা রিসোর্স। রিসোর্স হচ্ছে সব পোস্ট মিলে একটা রিসোর্স, তাই না? মানে রিসোর্স মানে কি? এন্টিটি। এন্টিটি ধরো একটা, আহ, ধরো পোস্ট নিলাম, সে পোস্টারে নিয়ে, মানে এই পোস্টের যে কারেন্ট কন্ডিশনটা সেটা আমার স্টেট। কারেন্ট কন্ডিশনে কি কি আছে? ধরো এজ আছে, আইডি আছে, সরি আমি আরেকবার বলি, আমি পেছায় পেছায় ফেলতেছি তো। রিসোর্স মানে হচ্ছে, আচ্ছা, রেস্ট মানে হচ্ছে রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার। এইটা পুরাটা বুঝতে হলে আগে বুঝতে হবে স্টেট কি, স্টেট বুঝতে হলে বুঝতে হবে রিসোর্স কি। রিসোর্স হচ্ছে ধারণা বা কনসেপ্ট। সো আমার ইউজার বা পোস্ট, যত সব পোস্ট বা এগুলো হচ্ছে রিসোর্স। পোস্ট হচ্ছে রিসোর্স, কমেন্টস রিসোর্স। এই পোস্টের মধ্যে একটা পোস্ট আমি নিয়ে আসলাম, সেই পোস্টের এই ইনফরমেশন আছে, এই ইনফরমেশনটাকে আমরা বলি স্টেট। মানে কারেন্ট কন্ডিশনটা কি, সেই স্টেটকে যদি আমি নতুন কোনো ফরম্যাটে রিপ্রেজেন্ট করতে পারি, সেইটারে বলা হয় রিপ্রেজেন্টেশনাল স্টেট। তার মানে এই স্টেটকে তুমি যদি নতুন কোনো ফরম্যাটে কনভার্ট করতে পারো বা প্রেজেন্ট করতে পারো, নতুন কোনো ফরম্যাটে প্রেজেন্ট করতে পারো, সেটারে বলে রিপ্রেজেন্টেশন। তাহলে আমি এক কাজ করি, রিপ্রেজেন্টেশন জিনিসটা কি আমি এখানে লিখে দিই, তাহলে যেন তোমরা নোট করে মাথায় রাখতে পারো। রিপ্রেজেন্টেশন, ইট মিনস দ্য ফরম্যাট ইন হুইচ এ রিসোর্সেস স্টেট ইজ এক্সপ্রেসড। মানে হচ্ছে রিসোর্সের যে স্টেট আছে, রিসোর্স তো পোস্ট, এই রিসোর্সের স্টেট কি? স্টেট হচ্ছে ধরো একটা সিঙ্গেল পোস্ট, হ্যাঁ, সিঙ্গেল পোস্টের ইনফরমেশন। এই স্টেটটারে তুমি একটা ফরম্যাটে যদি এক্সপ্রেস করতে পারো, সেটাই হচ্ছে রিপ্রেজেন্টেশন। তো আমি একটা ফরম্যাটে যদি এইটারে যদি একটা ফরম্যাটে নিয়ে যেতে চাই, রিপ্রেজেন্টেশনাল স্টেট, তাহলে সেটারে বলবো। তাহলে এটারে ধরো আমি জ্যাসনে নিয়ে যাই, কিসে নিয়ে যাব ধরো? জ্যাসনে। জ্যাসনে নিয়ে যাই, জ্যাসনে নিয়ে গেলে এটারে কেমন দেখা যাবে ধরো দেখাই। ধরো এরকম কার্লি ব্রেস থাকে, আইডি, ডাবল কোটেশনের ভিতরে আইডি লিখে 42 লিখতে হয়, কমা, ডাবল কোটেশনের মধ্যে টাইটেল লিখে, তারপর ধরো ইনটু ডট ডট ডট
কমা অথর হাবিব স্ট্যাটাস পাবলিশড এই যে এই যে আমার যে স্টেটটা ছিল সেই স্টেটটাকে আমি রিপ্রেজেন্ট করছি জেসন ফরম্যাটে। এই জেসন কি, জেসন আমি তোমাদের সামনে শিখাবো। জেসন হচ্ছে, জেসনের দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে এটার বলে কি, এটার বলে ভ্যালু। কি ভ্যালু, কি ভ্যালু, কি গুলা যা ইচ্ছা ডাবল কোটেশনের মধ্যে হইতেই হবে, আর ভ্যালু গুলা এরকম তুমি সংখ্যা দিলে হচ্ছে আর ডাবল কোটেশন লাগে না, আর স্ট্রিং দিলে ডাবল কোটেশন লাগে। সো এরকম হচ্ছে। আর স্টার্ট করবে কার্লি ব্রেস দিয়ে, এন্ড করবে কার্লি ব্রেস দিয়ে। সো এটা হচ্ছে জেসন। তার মানে আমার যে স্টেটটা ছিল, আমার রিসোর্সের স্টেটটাকে আমি একটা রিপ্রেজেন্টেশনাল একটা ফরম্যাটে কনভার্ট করছি, মানে রিপ্রেজেন্টেশনাল স্টেট। এখন এইটার নাম হচ্ছে রিপ্রেজেন্টেশনাল স্টেট। তাহলে এটার নাম কি? রিপ্রেজেন্টেশনাল স্টেট। বাবা এটি কি পড়াইতেছে, কেন যে পড়াইতেছে লোকটা, মাথা খারাপ হয়ে গেছে। রিপ্রেজেন্টেশনাল স্টেট। আর যারা অলরেডি একটু একটু ওয়েব ডেভেলপমেন্ট করে এরা বলতেছে আরে দারুণ জিনিস তো, এইভাবে তো কখনো ভাবিনি। আসলেই তো। তাহলে আমার রিসোর্স, রিসোর্স হচ্ছে ইউজার্স পোস্ট কমেন্টস পেজেস। সেই রিসোর্সের মধ্যে একটা রিয়েল ইনফরমেশন ডিফাইন করলাম, যেটা হচ্ছে আমি একটু আগে পোস্ট দিয়েছি। সেই পোস্ট হচ্ছে আমার একটা পোস্ট। সেই পোস্টের যে ইনফরমেশন বা একটা কারেন্ট যে কন্ডিশন, সেটা হচ্ছে আমার স্টেট। সেই স্টেটকে আমি যদি হচ্ছে একটা ফরম্যাটে নতুন করে প্রেজেন্ট করি, যেমন জেসন ফরম্যাটে প্রেজেন্ট করছি, সো এই জেসনটুকু হচ্ছে আমার, এই জেসনটুকু হচ্ছে আমার রিপ্রেজেন্টেশনাল স্টেট। এখন দেখো তুমি কি কি বুঝছো। রেস্ট মানে হচ্ছে রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার। তার মানে তুমি রিসোর্স বুঝো, স্টেট বুঝো, রিপ্রেজেন্টেশনাল স্টেট বুঝো। রিপ্রেজেন্টেশনাল স্টেট মানে জেসন, জেসন কিন্তু রিপ্রেজেন্টেশনাল স্টেট। সো এই জেসন রে তুমি যদি ট্রান্সফার করো, এইটাই হচ্ছে রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার। তার মানে জেসন রে তুমি যদি ট্রান্সফার করো, ধরো এটা তোমার ফ্রন্ট এন্ড কম্পিউটার, এটা ফ্রন্ট এন্ড, আর এটা হচ্ছে ব্যাক এন্ড কম্পিউটার, ব্যাক এন্ড কম্পিউটার। এখানে আছে ধরো ডেটাবেস। এখন তুমি চাইছো কি হাবিব ভাই একটু আগে যে পোস্টটা দিছে এই পোস্টটা আমারে দেখাও। তখন আমার ব্যাকএন্ড কি করবে, আমার আইডি ধরে ডেটাবেস থেকে আমার পোস্টটারে খুঁজে বের করে নিয়ে আসবে। নিয়ে আসলো। সো এইখানে যে ডেটাটা আছে, এখানে যে পোস্ট দেখতে চাইছো, পোস্ট হচ্ছে রিসোর্স। তুমি বলতেছো কি, তুমি রিকোয়েস্ট যখন করছো তখন কি চাচ্ছ, তুমি একটা রিসোর্স দেখতে চাচ্ছ। তুমি যখন আমার কাছে রিকোয়েস্ট করছো ব্যাকএন্ডের কাছে, ফ্রন্ট এন্ড থেকে তোমার কম্পিউটার ব্রাউজার থেকে যখন রিকোয়েস্ট করছো ব্যাকএন্ড সফটওয়্যারের কাছে, সার্ভিসের ব্যাকএন্ডের কাছে, তখন তুমি একটা রিসোর্স দেখতে চাচ্ছ। বলতেছো পোস্ট দেখতে চাই, হাবিব ভাইয়ের পোস্ট দেখতে চাই, মানে একটা রিসোর্স তুমি দেখতে চাইছো। এখন আমার ব্যাকএন্ড কি করবে, এই খুঁজে নিয়ে আসবে, ডেটা নিয়ে আসবে। ডেটা নিয়ে এসে সেটারে একটা ফরম্যাটে কনভার্ট করবে, জেসন ফরম্যাটে। এই জেসন ফরম্যাটটারে বলবে রিপ্রেজেন্টেশনাল স্টেট। তুমি রিসোর্স দেখতে চাইছো, সেই রিসোর্সের কারেন্ট যে কন্ডিশন আছে, কারেন্ট যে ডাটা আছে, সেই ডাটাটা নিয়ে এসে জেসনে কনভার্ট করলো, মানে কি রিপ্রেজেন্টেশনাল স্টেট। সেটারে যখন, এই জেসনটারে যখন এই তোমার কাছে পাঠাইলো, তোমার কাছে যখন জেসন পাঠাইলো, মানে ডেটা পাঠাইছে, হ্যাঁ, মানে কি জেসন পাঠাইছে, জেসনটা যখন তোমার কাছে পাঠাইলো, এই জেসনটা যখন তোমার কাছে পাঠাইলো, তখন তুমি এই ইনফরমেশন ফ্রন্ট এন্ড টিম ইউজ করবে। ইউজ করে সে তোমার এই ডাটাটা দেখাবে। ফ্রন্ট এন্ড টিম এইগুলারে দিয়ে একটা ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন বানাচ্ছে। সেই ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন বানাচ্ছে বলেই যখন তুমি যখন আমার কাছে ইমেল পাঠাও, আমি ইমেলটা দেখি। তার মানে কি হয়, আমি যখন ধরো W3 স্কুলের কাছে, ধরো কথার কথা আমি উইকিপিডিয়া, উইকিপিডিয়া না, ধরো ধরো ইউটিউবে একটা
ইউটিউব লিখে সার্চ দিয়ে ধরো ইউটিউব। তার মানে কি এই যে আমার ইউটিউবের যে ব্রাউজারটা আছে এটা আমার ফ্রন্ট এন্ড, ও করে কি, ও হচ্ছে ব্যাক এন্ডের কাছে রিকোয়েস্ট করছে, ব্যাক এন্ডের কাছে রিকোয়েস্ট করার পরে ব্যাক এন্ড কি করছে আমারে পাঠাইছে জেসন ডাটা। জেসন ডাটাতে কি কি আছে, ইমেজ আছে, ইনফরমেশন আছে, টেক্সট আছে, সেইগুলা পাঠানোর পর আমার ব্যাক এন্ড যে অ্যাপ্লিকেশনটা আছে, সেই ফ্রন্ট এন্ড যে অ্যাপ্লিকেশনটা আছে, ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন সেই ডাটা ইউজ করে এইগুলা দেখাচ্ছে। তাহলে ফ্রন্ট এন্ড টিম রিসোর্স পাওয়ার জন্য রিকোয়েস্ট করে, ব্যাক এন্ড টিম করে কি, ব্যাক এন্ড সফটওয়্যার করে কি, সেই রিসোর্সটারে খুঁজে বের করে নিয়ে এসে এটারে নতুন করে একটা ফরম্যাটে কনভার্ট করে জেসন, তখন ওই জেসনটারে ফ্রন্ট এন্ডের কাছে ট্রান্সফার করে। এই জন্যই জেসন মানে তো রিপ্রেজেন্টেশনাল স্টেট, এই জন্যই রেস্টের পুরা মানে হচ্ছে রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার। তো এখন কথা হচ্ছে ভাই শুধু কি জেসনই হইতে হবে? এই রিপ্রেজেন্টেশনাল স্টেট কি শুধু জেসন? এই রিপ্রেজেন্টেশনাল স্টেট কি শুধু জেসন ভাই? না, জেসন না, আরো আছে। জেসন, জেসনও হবে, তারপর আর কি কি আছে ধরো দেখাই। জেসন, এক্সএমএল, তারপর ইএমএল, এইচটিএমএল, প্লেন টেক্সট, সিএসভি, আরো ধরো আমি জানি না আর কি কি থাকতে পারে, যেগুলো মনে পড়ছে এগুলো বলছি। তার মানে জিনিসটা কি, জিনিসটা হচ্ছে রেস্ট জিনিসটা কি, ধরো আমার সিস্টেমে রিসোর্স আছে, ফ্রন্ট এন্ড যখন আমার কাছে, ক্লায়েন্ট যখন আমার কাছে রিসোর্স চাইবে, আমি সেই রিসোর্সের স্টেটকে একটা রিপ্রেজেন্ট করে একটা ফরম্যাটে রিপ্রেজেন্ট করে, এইগুলা এর মধ্যে কোন একটা ফরম্যাটে রিপ্রেজেন্ট করে সেই ফরম্যাটের ডেটাটা আমি ট্রান্সফার করে দিব ফ্রন্ট এন্ডের কাছে। এইটাই হচ্ছে রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার, এইটাই হচ্ছে রেস্ট। এখন তোমার যদি ইন্টারভিউতে কোশ্চেন করি রেস্ট কি, তুমি যদি না পারো তাহলে তোমার চাকরি হবে না, ভাববে তুমি কিছু বুঝো না। আর তুমি যদি বলো রেস্ট মানে, ধরো সবাই ইন্টারভিউতে জিজ্ঞেস যদি করি রেস্ট কি, বলে কি রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার, তা আমি তারে বলি বলো স্টেট কি, সে তো আর পারে না। তারা আমি বলি রিপ্রেজেন্টেশনাল কেন হইলো এই স্টেটের আগে, সে তো আর বলতে পারে না। সে ট্রান্সফারও বুঝে না, রিসোর্সও বুঝে না। তার মানে সে ভিতর থেকে বুঝে না, সে তার হিস্ট্রি জানে না, কেমনে ওয়েব 1.0 তে কি ছিল, ওয়েব 2.0 তে কি আছে, হ্যাঁ, স্টার্টিং এ স্ট্র্যাটেজিরা কেমনে রান হইতো, তারপর কেন হঠাৎ করে মনে হলো কিরে আমি তো শুধু দেখলে হবে না, আমি শুধু ওয়েবসাইট দেখতে পারি, আমি আমি কমেন্ট করতে পারি না, পোস্ট করতে পারি না, তাহলে তো হইলো না। ওয়েব 2.0 আসলো, সায়েন্টিস্টরা এগুলো নিয়ে আসলো, সার্ভার সাইড রেন্ডারিং নিয়ে আসলো, দেখা এগুলো স্লো, কেন স্লো? কারণ পুরা পেজ রিলোড মারে। তো ঠিক আছে, অ্যাজাক্স আসলো, পুরা পেজ এখন আর রিলোড দেয় না। হ্যাঁ, এখন 2005 থেকে 10, এরপরে আসছে রিয়েক্ট, এরপরে আরো আপডেট আসছে রিয়েক্ট, ভিউজেস, অ্যাঙ্গুলার, ওগুলা কি কোনো পেজই রিফ্রেশ দেয় না, একটা সিঙ্গেল পেজও রিফ্রেশ দেয় না, যে কুড়ির সময় তো মাঝে মধ্যে রিফ্রেশ দিত, এখন আর কোনো পেজ রিফ্রেশ দেয় না। সো এরপর রেস্ট, রেস্ট রেস্ট হচ্ছে অনেক ফেমাস হয়ে গেল, এখন সারা পৃথিবী রেস্ট ইউজ করে। আরো আছে, তোমাদের বলবা যে ভাই আর নাই মনে হয় না, আরো আছে। ধরো গ্রাফকুয়েল আছে, জিআরপিসি আছে, আরো আরো আছে, হয়তো আমি সোপ আছে। সো এগুলা নিয়ে হচ্ছে কথা বলে লাভ নেই, আমার দরকার এখন রেস্ট। তাহলে আমি কি রেস্ট বুঝতে পারছি? রেস্ট বোঝার জন্য আমি রিসোর্স বুঝছি, রিসোর্স মানে এন্টিটি বা কনসেপ্ট, যেমন ইউজার্স, পোস্ট, কমেন্টস, পেজেস, গ্রুপস, এগুলো রিসোর্স। সো ওই রিসোর্সের কারেন্ট যে কন্ডিশন সেটা হচ্ছে স্টেট। সেই স্টেটটা তুমি যদি কোন একটা ফরম্যাটে কনভার্ট করতে পারো, যেমন জেসনে, তাহলে সেটা হচ্ছে রিপ্রেজেন্টেশনাল স্টেট। এই জেসনটারে যখন ট্রান্সফার হবে, তার মানে রিপ্রেজেন্টেশনাল স্টেটটা মানে জেসনটা ট্রান্সফার হচ্ছে, তার মানে এই পুরাটা মিলে কি হচ্ছে রেস্ট। আর রেস্ট জিনিসটা কি তাহলে? রেস্টের বাংলা মানে বুঝছি ভাই, রেস্টের বাংলা মানে কি আমরা বুঝছি, তাহলে কথা হচ্ছে রেস্ট জিনিসটা কি। রেস্ট জিনিসটা হচ্ছে একটা ফিলোসফি। রেস্ট মানে হচ্ছে, এই রেস্ট মানে হচ্ছে একটা ফিলোসফি, ফিলোসফি অর ব্লুপ্রিন্ট। রেস্ট যে একটা আর্কিটেকচারাল ডিজাইন স্টাইল বলা যায়। এটা আরো লিখি, অর আর্কিটেকচারাল স্টাইল।
তুমি আর্কিটেকচারাল স্টাইল বুঝবা না। এই জন্যই আমি এটাতে বললাম ফিলোসফি বা ব্লু প্রিন্ট। রেস্ট মানে একটা ফিলোসফি বা ব্লু প্রিন্ট। ব্লু প্রিন্ট মানে কি? ডিজাইন। ধরো একটা বাড়ি তৈরি হবে, সো আর্কিটেক্ট কি করলো? আগে বাড়িটা ডিজাইন করলো। তাহলে এই বাড়ির ফিলোসফিটা হচ্ছে ওই ডিজাইনটা। ওই ডিজাইন দেখে দেখে এই বাড়িটা তৈরি করা হবে। তার মানে এই বাড়িটা যদি তৈরি করা হয়েছে কোন রুলস অনুযায়ী তৈরি করা হয়েছে, ওই ব্লু প্রিন্ট দেখে দেখে, অথবা ওই বাড়ির ফিলোসফিটা দেখে দেখে আমরা এই বাড়িটা ক্রিয়েট করছি, তৈরি করছি। তার মানে এই রেস্ট হচ্ছে একটা ফিলোসফি, একটা ব্লু প্রিন্ট, কিছু রুলস আছে, কিছু প্রিন্সিপালস আছে। এটা একটা আর্কিটেকচারাল স্টাইল। আমরা সবাই রেস্ট মানে মানে আমি বুঝাইতে পারছি, রেস্ট হচ্ছে ফিলোসফি, কিছু নিয়ম কানুন, ফিলোসফি, রুলস, ব্লু প্রিন্ট, আর্কিটেকচারাল স্টাইল, যাই বলো না কেন, সহজ ভাষায় যদি বুঝো, রেস্টের কিছু রুলস আছে, রেগুলেশনস আছে। রুলস কিছু বলতে চায়, সে পৃথিবীবাসীরা বলতে চায় যে পৃথিবীবাসী, আমার এই কিছু নিয়ম কানুন আছে। তো এটা হচ্ছে রেস্ট। এখন কথা হয়েছে, আমরা রেস্ট শিখে গেলাম, এখন আমরা শিখব রেস্টফুল জিনিসটা কি। রেস্টফুল, রেস্টফুল হচ্ছে, ধরো একটা ওয়েব সার্ভিস আছে। একটা ওয়েব সার্ভিস হচ্ছে এই রেস্টের যে প্রিন্সিপাল আছে সেটারে ফলো করে, তাহলে সে হচ্ছে রেস্টফুল। ধরো একটা ওয়েব সার্ভিস আছে, রেস্টফুল, একটা ওয়েব সার্ভিসটা বানানোর সময় যদি এই রুলস গুলারে ফলো করে, রেস্টের যে ফিলোসফি আছে সেটারে যদি ফলো করে, তাহলে সেইটারে বলা হয় রেস্টফুল। ধরো হাবিব রে কেউ যদি ফলো করে, ধরো তুমি তুমি যদি আমারে ফলো করো, তাহলে তুমি বা হাবিব ফুল। সো রেস্টফুল মানে কি? কেউ যদি একটা কিছু বানাবো, ধরো আমি ওয়েব সার্ভিস বানাবো, আমি ওয়েব সার্ভিস বানানোর সময় যদি আমি রেস্টকে ফলো করি, তাহলে এই প্রসেসটারে বলে রেস্টফুল। হুম। আর তুমি যদি আমারে ফলো করে যদি তুমি পড়াশোনা করো, তাহলে এই প্রসেসটারে তুমি বলতে পারো হাবিব ফুল, এরকম আর কি। এখন রেস্টফুল সার্ভিস কি? রেস্টফুল সার্ভিস, রেস্টফুল সার্ভিস হচ্ছে, রেস্টফুল সার্ভিস, ও এই যে, যেই রেস্ট রেস্ট ফলো করে যেই সার্ভিস তুমি বানাইলা, যে ওয়েব সার্ভিস বানাইলা, সে প্রসেসটা যদি রেস্টফুল হয়, তাহলে এই যে যেটা তুমি বানাইছো ওয়েব সার্ভিসটা, এটা হচ্ছে রেস্টফুল সার্ভিস। তার মানে একটা ওয়েবসাইট বানাইছো, ধরো ওয়েবসাইটটা তুমি রেস্ট ফিলোসফি, এই রেস্ট ফিলোসফি ফলো করছো, ফলো করে একটা ওয়েব সার্ভিস বানাইছো, একটা ওয়েবসাইট বানাইছো। তাহলে ওই ওয়েবসাইটটা যখন তুমি সার্ভারে হোস্ট করবা, তখন ওই হোস্টেড যে সার্ভারে যে তোমার ওয়েবসাইটটা আছে, সেটা হচ্ছে রেস্টফুল সার্ভিস। রে, আমি মনে হয় পেঁচায় ফেলতেছি তোমাদের মাথা। আরেকবার আসি। রিসোর্স, রিসোর্স হচ্ছে একটা এন্টিটি বা কনসেপ্ট, যেমন পোস্ট, ফেসবুকের পেজেস, গ্রুপস, মেসেজেস, এগুলা। এই রিসোর্সের কারেন্ট যে কন্ডিশন সেটা হচ্ছে স্টেট। এই স্টেটকে তুমি যদি অন্য একটা স্ট্রাকচারে ফরম্যাট করো, আর এটি কি, অন্য একটা স্ট্রাকচারে ফরম্যাট করতে পারো, রিপ্রেজেন্ট করতে পারো, তাহলে সেটা রিপ্রেজেন্টেশনাল স্টেট। এই ফ্রন্ট এন্ড যখন তোমার রিকোয়েস্ট করবে ব্যাক এন্ড যখন এই রিপ্রেজেন্টেশনাল স্টেটটা ট্রান্সফার করে দিবে ফ্রন্ট এন্ডের কাছে, সেটা হচ্ছে রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার। স্টেট ট্রান্সফার, এই রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফারকে সংক্ষেপে বলে কি?
রেস্ট এই রেস্ট কি? রেস্ট হচ্ছে ফিলোসফি অথবা রুলস অথবা প্রিন্সিপালস অথবা ব্লুপ্রিন্ট আর্কিটেকচারাল স্টাইল স্টাইল রেস্ট হচ্ছে এটা রুলস। এই রেস্টের ফাদারকে, এই রেস্ট বানাইছে কোন বেড়ায়? ওই হালার নাম কি? যে বেড়ায় এই রেস্ট বানাইছে, যে রেস্টের ফাদার, তার নাম হচ্ছে রয় ফিল্ডিং। নাম কি রে ভাই? রয় ফিল্ডিং। এই রয় ফিল্ডিং নিয়ে উইকিপিডিয়াতে দেখাস ওই লোকটা কেমন, খুব হ্যান্ডসাম আমেরিকান সায়েন্টিস্ট ছিল, কম্পিউটার সায়েন্টিস্ট। ওকে, এই রয় ফিল্ডিং রেস্ট বানাইছে, রেস্টের কিছু রুলস বানাই দিছে, ভালো কথা। এই রুলস যে ফলো করবে, এই রেস্টের রুলস যে ফলো করবে সেটা রেস্টফুল। এই রুলস যে ফলো করবে সে রেস্টফুল। আর এই রুলস যে ফলো করে একটা ওয়েবসাইট বানাবে বা একটা ওয়েব সার্ভিস বানাবে, সেই সার্ভিসটা হচ্ছে রেস্টফুল সার্ভিস। রেস্টফুল সার্ভিস যেমন তুমি একটা ওয়েবসাইট বানাইছো, ফলো করছো রেস্ট রেস্টকে রেস্ট রুলসকে ফলো করছো তুমি। তার মানে কি করছো? তুমি একটা তুমি রেস্টের রুলসকে ফলো করে একটা ওয়েবসাইট বানাইছো। হুম, এই জন্য ওই ওয়েবসাইটটা হচ্ছে রেস্টফুল সার্ভিস। এই রেস্টফুল সার্ভিসে কি থাকে? রেস্টফুল সার্ভিসে থাকে রেস্ট এপিআই। যে কোনো এপিআই যে রেস্টফুল সার্ভিসের পার্ট, যে কোনো এপিআই যে কোনো এপিআই যদি রেস্টফুল সার্ভিসের পার্ট হয় তাহলে সেটা রেস্ট এপিআই। অথবা যে কোনো এপিআই যে রেস্ট প্রিন্সিপালসকে ফলো করে বানানো হয়েছে সেটা রেস্ট এপিআই। এপিআই হইতে পারে 1 কোটি ধরনের। সে 1 কোটি ধরনের মধ্যে এক ধরনের এপিআই আছে যেটা হচ্ছে রেস্ট রেস্টের ফিলোসফিকে ফলো করে, তাহলে সেই এপিআই গুলো শুধু রেস্ট এপিআই। অনেক ধরনের এপিআই আছে পৃথিবীতে, সব এপিআই রেস্ট এপিআই না, শুধুমাত্র যারা রেস্টের রুলস রেগুলেশনসকে ফলো করে বানানো হয়েছে সেটা শুধু রেস্ট এপিআই। আমি কথা হচ্ছে এপিআই কি জিনিস ভাই? তুমি তো এপিআই হয়তো বুঝো না। এপিআই কি জিনিস? এপিআই এর পুরো মানে হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। আরে খোদা, এপিআই এর মানে হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস। ভাই অ্যাপ্লিকেশন কি, প্রোগ্রামিং কি, ইন্টারফেস কি, আর এগুলো কি বলতেছেন ভাই? সহজে একটু বুঝাই দেই। ধরো তোমার কাছে আছে বাতি, আর একটু দেখাই তোমার ড্র করে। ধরো তোমার কাছে আছে একটা বাতি, এই বাতির সাথে ধরো কারেন্টের তার লাগাইলাম, সকেট, হ্যাঁ কারেন্টের তার লাগাইলাম। তার লাগানোর পর ধরো এই যে সকেট আছে তোমার কাছে, আর এখানে কারেন্টের এটার ভিতর ঢুকাইতে হবে। এটার ভিতর ঢুকাই দিলে এটা হচ্ছে ইলেকট্রিসিটির সাথে ধরো লাইন আছে, ইলেকট্রিসিটি কারেন্টের সাথে লাইন আছে। এখন এই যে সকেটটা, সকেট তো এটা, এটা হচ্ছে কারেন্ট, এটা হচ্ছে বাতি। এই যে সকেট যেটা দেখতেছো এটারে তুমি বলতে পারো এপিআই।
কেন? কারণ এই যে কারেন্ট আর বাতি, এই দুইটার মাঝখানে যে বেটা বসছে, সে তোমাদের দুইজন, এই দুইজনরে মিলন করায় দিছে। যে মিলন করায় দিবে মাঝখানে বৈশা, সে হচ্ছে এপিআই। তার মানে ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ডের মাঝখানে যে ব্যক্তি কমিউনিকেশনটা ঘটায় দিবে, সেটাই হচ্ছে এপিআই। তার মানে এখানে আছে ফ্রন্ট এন্ড, এখানে আছে ব্যাক এন্ড। এই ফ্রন্ট এন্ড আর ব্যাক এন্ডের মধ্যে যে কমিউনিকেশনটা হবে, সেটা এপিআই এর থ্রুতে হবে। এখন এপিআই তো বহু ধরনের হইতে পারে, কোটি কোটি ধরনের হইতে পারে, যেমন সোপ এপিআই, ওয়েব এপিআই, হ্যান ত্যান বক্কর চক্কর এপিআই। কিন্তু রেস্ট এপিআই কি? যে এপিআইটা আমি বানানোর সময় রেস্টের রুলস আর রেগুলেশন ফলো করছি, সেই এপিআই গুলো রেস্ট এপিআই। তো রেস্ট এপিআই অনেকগুলা রেস্ট এপিআই মিলে কি হয়, একটা সিঙ্গেল ওয়েবসাইট হয়, অথবা একটা সিঙ্গেল ওয়েব সার্ভিস হয়, অথবা একটা সিঙ্গেল সার্ভিস হয়। সেই ওয়েব সার্ভিস বা ওয়েবসাইট বা সার্ভিস, এইটারে বলা হয় রেস্টফুল সার্ভিস। কারণ আমি রেস্টের রুলস ফলো করে বানাইছি সার্ভিসটাকে। রেস্ট কে বানাইছে? রয় ফিল্ডিং। রেস্ট আসছে থেকে রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার থেকে। এটার মানে কি অলরেডি বুঝাইছি। রিপ্রেজেন্টেশনাল শেষ। দেখছো জার্নিটা কি? রিসোর্স, স্টেট, রিপ্রেজেন্টেশনাল স্টেট, স্টেট ট্রান্সফার, রেস্ট। রেস্ট হচ্ছে একটা ফিলোসফি। ফিলোসফি নিয়ে তো কোনো কথাই বলি নাই তোমাদের কাছে। এটা নেক্সট ক্লাসে হচ্ছে আমরা হাতে কলমে এবার রেস্ট ইমপ্লিমেন্ট করবো, হাতে কলমে একদম করব। তোমরা হাতে কলমে সার্ভার বানাবা নেক্সট ক্লাসে, তারপর তুমি রিকোয়েস্ট করবা ফ্রন্ট এন্ড থেকে, তারপর রেসপন্স আমি তোমাদের দেখাবো, হাতে কলমে হবে। তখন আমি রেস্টের ফিলোসফি কি কি আছে সেগুলো নিয়েও আলোচনা করব, এবং সেগুলো অবশ্যই গো দিয়ে বানাবো। সো এগুলা থেকে প্রচুর ইন্টারভিউ কোশ্চেন আসে। হ্যাঁ, রেস্ট এপিআই কেন, রেস্ট এপিআই নাম কেন রেস্ট এপিআই হইলো, বলে দিল। কোশ্চেন করলো, বলো তো ভাইয়া রেস্ট আর রেস্টফুল সার্ভিসের ডিফারেন্স কি? তখন যদি বলতে না পারো, তাহলে ইন্টারভিউয়ার ভাববে কি তুমি ভিতর থেকে আসলে বুঝো না। তোমারে বললো রেস্ট কোত্থেকে আসলো, রেস্টের পুরো মিনিং কি, তুমি বললো রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার, মুখস্থ। এখন তোমার যদি জিজ্ঞেস করে কেন এই রিপ্রেজেন্টেশনাল স্টেট মানে কি, তখন তুমি বলতে না পারলে তো তোমারে ভাববে তুমি পারো না। সো আজকের ক্লাসে সব যা যা পড়াইছি সব ইন্টারভিউ কোশ্চেন এবং মজা। হিস্ট্রি টানছি, রেস্টের ভিতরে ঢুকে গেছি, এবং নেক্সট ক্লাসে আমরা সত্যি সত্যি একটা কিছু বানাবো, সেটা বানায় তোমাদের দেখাবো, তোমরা নিজেরা ওইটা দিয়ে কাজ করবা, সারা জীবন কাজ করবা। আমরা যত কাজ করি সব রেস্টে করি, সারা পৃথিবীর সবাই রেস্টে করে। ওকে, তাহলে আজকের ক্লাস এখানেই শেষ। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে জানাও, যদি বুঝতে সমস্যা হয় সেটাও জানাও, ভালো না লাগলে আজকের ক্লাস সেটাও জানাও। জানি আজকের ক্লাস অত মজা না, কিন্তু কিছু করার নেই, এগুলো জানতে হবে। ওকে, আল্লাহ হাফেজ সবাইকে, টাটা।